হ্যালো এভরিওয়ান। তো আগে আমরা যতটুকু করেছিলাম আজকে তার ওপর একটুখানি এগোনোর চেষ্টা করা যাক। মাঝখানে অনেক দিন গ্যাপ গেছে, কারণ লকডাউন এবং অন্যান্য পরিস্থিতির কারণে একটু সমস্যা ছিল। তো সেই কারণে আমরা আবার একটুখানি শুরু করতে চলেছি এটাকে। সো আমরা আগে ক্রিস্ট ফ্যাক্টর অবধি করিয়েছিলাম যতদূর আমার মনে পড়ে। পিক ফ্যাক্টর, ক্রিস্ট ফ্যাক্টর এগুলো হয়ে গিয়েছিল। তো এবারে আমরা তারপর থেকে শুরু করব। তো আমরা এবার যেটা দিয়ে শুরু করব, যে পার্টটা দিয়ে, সেটা হচ্ছে ফেজ। তো ফেজের পার্টটা দিয়ে আমরা আজকে শুরু করব। এবং ফেজ সম্বন্ধে আগে আমি ক্লাসে মোটামুটি করিয়েছিলাম যতদূর মনে পড়ে। এখন আর একটু ডিটেলে ব্যাপারটা একটু বুঝতে পারলে ভালো হয়। তো সেই জন্য যেটা আর কি আমরা শুরু করব সেটা হচ্ছে ফেজ দিয়ে শুরু করব। তো দেখো, আমি আগেই বলেছি যে এসি হলো গিয়ে একটা সাইনোসয়েডাল ভোল্টেজ সিগন্যাল, অর্থাৎ তার যে ফ্লোটা সেটা এই রকমভাবে ঘটে। তার মধ্যে একটা পার্ট হচ্ছে পজিটিভ সাইকেল আর একটা পার্ট হচ্ছে নেগেটিভ সাইকেল। তো এটাকে আমরা টোটালটাকে একটা সাইকেল ধরলে আমরা এটাকে বলবো পজিটিভ হাফ সাইকেল, এটাকে বলবো নেগেটিভ হাফ সাইকেল। তো দেখো, এইখানে এই টোটালটার জন্য ধরা গেল একটা টাইম লাগছে, টি টাইম লাগছে। তো এই যে এই টি টাইমটা, তার মধ্যে এই হাফ সাইকেল কথাটা বলছি, তার মানে নিশ্চয়ই এইটুকু টাইম হচ্ছে T/2 আর এই বাকিটুকুও T/2। তো সেই কারণে এটা T/2, তাহলে এটাও T/2। তো সেই কারণে আমরা এটাকে হাফ সাইকেল বলছি। তো এখন এই যে টি টাইম, এই টি টাইমটাকে যদি আমরা কিছু একটা টাইম, এটা তো এটাকে আমরা যদি দেখি যে এটা 1 সেকেন্ডের কত ভাগ বা কত গুণ, সেটা দিয়ে কিন্তু আমরা যে সংখ্যাটা পাই তাকে আমরা বলা হয় ফ্রিকোয়েন্সি। অর্থাৎ এটা 1 সেকেন্ডে কতবার চেঞ্জ হচ্ছে সেটাই হলো গিয়ে ফ্রিকোয়েন্সি। ধরা গেল কোনো একটা সিগনাল 1 সেকেন্ডে একবারই চেঞ্জ হচ্ছে, তাহলে আমরা বলবো তার ফ্রিকোয়েন্সি হচ্ছে 1 হার্টজ। মনে রাখবে, ফ্রিকোয়েন্সির একক হচ্ছে হার্টজ। তো আমরা খুব স্বাভাবিকভাবে ধরো এই যে টাইম পিরিয়ড টি, অর্থাৎ যাতে এটা একটা কমপ্লিট সাইকেল, এই যে এই কমপ্লিট সাইকেলটা কমপ্লিট করছে। সাইকেল কেন, দেখো এটা একটা ঠিক একটা গোলাকার বৃত্তের মতো। যদি আমরা এটাকে জুড়ে দিই এটার সঙ্গে এটাকে নিচে এনে, তাহলে দেখো একটা বৃত্তের মতো। অর্থাৎ যেখানে যে পয়েন্টে ছিল সেই পয়েন্টেতেই আবার শেষ করলো। তো দ্যাটস ওয়াই ইটস কল্ড এ সাইকেল। সো এনিথিং, এনি ওয়েভ অর এনি সিগন্যাল that completes a total cycle in a specified time t, from that we can calculate the frequency of that particular signal or wave. By what means? We can write frequency f equal to 1/t। তার মানে কি হচ্ছে, যদি আমরা একটা নির্দিষ্ট ওয়েভ এরকম দেখতে পাই যে ওয়েভটার 1 সেকেন্ডে বা 1 সেকেন্ড সময় লাগছে এই টোটাল এখান থেকে এই অবধি যেতে, এই টোটাল একটা সাইকেল কমপ্লিট করতে, তাহলে আমরা বলবো যে তার ফ্রিকোয়েন্সি হলো 1/t। তো 1 সেকেন্ডে টি কত, সেটাও 1 সেকেন্ড, তাহলে ফ্রিকোয়েন্সি উইল বি 1 হার্টজ। বাট ইন কেস অফ এসি, frequency is 50 hertz. That means একটা কমপ্লিট সেকেন্ডের মধ্যে এসি সিগন্যাল, আমরা যেটাকে দেখি জেনারেলি আমাদের চারপাশে, আমরা যে এসি সিগন্যাল ইউজ করি আমাদের যেটা পাওয়ার বোর্ডে বা আমাদের বাড়িতে যে সিগন্যাল এসি আমরা ইউজ করি, তার যদি ওয়েভ ফর্মটাকে আমরা অ্যানালিসিস করি, তাহলে আমরা দেখব যে সে 1 সেকেন্ডে টোটাল 50 বার এইরকম সাইকেল কমপ্লিট করছে, ফুল সাইকেল কমপ্লিট করছে। তার মানে 1 সেকেন্ডে ও কটা হাফ সাইকেল কমপ্লিট করছে, অবভিয়াসলি T/2 যেহেতু, তাই 1 সেকেন্ডে টোটাল নাম্বার অফ হাফ সাইকেলস দ্যাট অ্যান এসি ওয়েভ ফর্ম কমপ্লিটস ইজ 100। নাও এই ব্যাপারটা কিন্তু শুধুমাত্র আমাদের দেশের রেসপেক্টে আমি বললাম। আমাদের দেশ এবং অন্যান্য আরও বেশ কিছু দেশ, তারা এই 50 হার্টজ এসি ইউজ করে। কিন্তু যদি তুমি অন্য কোনো দেশে যাও, অর্থাৎ আমেরিকা বা এই জাতীয় কোনো দেশে যাও, তারা কিন্তু যে এসি ইউজ করে তার ফ্রিকোয়েন্সি কিন্তু
60 হার্টজ। তাহলে একটা হচ্ছে 50 হার্টজ আর একটা হচ্ছে 60 হার্টজ। ডিফারেন্স কি? ডিফারেন্স হচ্ছে নাম্বার অফ সাইকেলস ইট কমপ্লিটস ইন আ 60 minutes, 60 in a total second. Number of cycles it completes in a total second. That means in case of India and some other countries where the AC frequency is 50 hertz, there the AC waveform completes total 50 full cycles in a second. And in case of 60 hertz, the AC waveform completes 60 full cycles in a second. যাই হোক, তো এটা আমি জাস্ট জানার জন্য বললাম, আমাদের এটা নিয়েই কাজ করতে হবে, বিকজ আমাদের ইন্ডিয়াতে কিন্তু সমস্ত জায়গাতে এই 50 হার্টজ এসি ফ্রিকোয়েন্সি ইউজ করা হয়। নাও আমরা যেটা জানবো এবার সেটা হচ্ছে ফেজ কাকে বলে। সেটা জানার আগে এই ফ্রিকোয়েন্সির পার্টটা খুব ইম্পর্টেন্ট ছিল, তাই এটাকে আমি ডেসক্রাইব করলাম। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে এর আগে আমি একটা এই জাতীয় সার্কেল ইউজ করে বুঝিয়েছিলাম যে যদি কোনো একটা আমি অ্যামাউন্ট নিই যেটা কিনা এইভাবে একটা অ্যাঙ্গেলে ঘুরতে থাকছে, এরকমভাবে আস্তে আস্তে তার পজিশানটা চেঞ্জ হতে থাকছে, যদি এরকম ঘটে ব্যাপারটা, তাহলে এই লাইনের সঙ্গে তার যা ডিস্টেন্স সেটাকে যদি আমরা প্লট করি তাহলে আমরা কিন্তু পাবো একটা এসি ওয়েভ ফর্ম। এবং এই যে অ্যাঙ্গেলটাকে আমরা নিচ্ছি, এই অ্যাঙ্গেলটাকে জেনারেলি আমরা পাই দিয়ে ডিনোট করি। তার কারণ হচ্ছে আমরা জানি যে একটা টোটাল সার্কেল যদি আমরা কনসিডার করি তাহলে এই টোটাল সার্কেলের ইন্টারনাল যে অ্যাঙ্গেলটা আছে সেটা আমরা বলি 360 ডিগ্রি বা 2 পাই। এটা তোমরা নিশ্চয়ই অঙ্ক করার ক্ষেত্রে পড়েছো যে হোয়াই ইট ইজ কল্ড 2 পাই। তার মানে আমরা যদি দেখি এই 2 পাই, এই 2 পাইটা কিন্তু একটা টোটাল সাইকেল। তাহলে এই টোটাল সাইকেলটা যদি 2 পাই হয় তাহলে এই পার্টটা কত? এটা যদি 2 পাই হয় তাহলে এই পার্টটা নিশ্চয়ই পাই, আর এর মাঝামাঝি অংশটা হচ্ছে π/2। বোঝা গেল নিশ্চয়ই যে কোনটা পাই, কোনটা 2 পাই এবং কোনটা π/2। নাও the thing you need to remember is যে এই পাই, এইটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলটার মাধ্যমে আমরা এটা বিচার করতে পারি যে এর পজিশানটা কোন জায়গায়। দেখো, যখন পাই হচ্ছে এর অ্যাঙ্গেল তখন এর পজিশান কোথায়? এই জায়গাতে। যখন 2 পাই তখন পজিশান কোথায়? এই জায়গাতে। যখন π/2 তখন তার পজিশান কোথায়? এই জায়গাতে। যখন দেখো পাই প্লাস π/2 তার মানে কি হচ্ছে 3 π/2, তাহলে এই 3 π/2 হচ্ছে এই পজিশানটা। তাহলে আমরা অ্যাঙ্গেলের মাধ্যমে একটা ওয়েভ ফর্মের এক্স্যাক্ট এখন কোন পজিশানে সেই ওয়েভ ফর্মটা রয়েছে সেটা আমরা বুঝতে পারি। যদি আমি একটা সাধারণ একটা সিঙ্গেল লাইনের ক্ষেত্রে এটা ভাবি তাহলে এই ব্যাপারটা এতটা সহজ, কিন্তু যদি আমি এর সঙ্গে আরও একটা ওয়েভ ফর্মকে ভাবার দরকার হয় কোনো কারণে আমার, যে এই একটা ওয়েভ ফর্ম আছে আর একটা ওয়েভ ফর্ম আছে যেটা হয়তো এই রকম, তাহলে এই যে প্রথম ওয়েভ ফর্মটা দেখো তার এই পজিশানটা হচ্ছে π/2। আবার দেখো এটা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে এই ওয়েভ ফর্মটার ক্ষেত্রে এই পার্টটা হচ্ছে, এই পার্টটা কি 3 π/2, কারণ কি এটা এই যে নিচের সাইকেলটা। তাহলে এই ওয়েভ ফর্মের থেকে খানিকটা পিছিয়ে রয়েছে বা এগিয়ে রয়েছে, হোয়াট এভার। তার কারণ দেখো এ যখন 0 তখন কিন্তু এই ওয়েভ ফর্ম তার π/2 অঞ্চলে পৌঁছে গেছে। তাহলে দেখো এই π/2টা আমি যদি এখানে টি টাইম ধরি, এটা যদি টি টাইম হয়, এটা যদি t1 t2 t3 t4 এরকম করে যদি আমার টাইমটা এগোতে থাকে, তাহলে দেখো এই t1 t2টাকে আমরা যদি ধরি যে একটা ঘড়িতে এখন হয়তো 1টা বাজছে, এটা 2টো বাজছে, 3টে বাজছে, 4টে বাজছে, 5টা বাজছে, তাহলে দেখো t1 টাইমেই কিন্তু এই ওয়েভটা যেটাকে আমি পরে আঁকলাম সে কিন্তু π/2তে পৌঁছে গেছে।
আবার নেক্সট ওয়েভটা কি হচ্ছে, নেক্সট ওয়েভটা কিন্তু t2 টাইমে গিয়ে π/2তে পৌঁছচ্ছে। তার মানে কে রেসে আগে দৌড়চ্ছে, অবভিয়াসলি এই ওয়েভটা আগে দৌড়চ্ছে, এ তার পেছনে পেছনে যাচ্ছে। তো আমরা তখন এটাকে বলবো যে পিছিয়ে আছে। পিছিয়ে থাকাটাকে আমরা বলি ল্যাগ করা। আচ্ছা, যারা রেসে ধরো এগিয়ে থাকে বা রানের ক্ষেত্রে যারা ধরো ক্রিকেটে এগিয়ে থাকে তারা কি বলে, লিড করা, লিড করছে, এই টিম লিড করছে, ওই টিম লিড করছে। তাহলে যদি কোনো ওয়েভ আরেকটার থেকে পিছিয়ে থাকে তাহলে তাকে আমরা বলবো ল্যাগ করছে, আর যদি এগিয়ে থাকে তাকে আমরা বলবো লিড করছে। না, এই যে পিছিয়ে থাকা বা এগিয়ে থাকা, এই ব্যাপারটাকে পরিমাপ করার জন্য তো আমার কোনো একটা একক দরকার। কিসের ভিত্তিতে আমি পরিমাপ করবো? এখানে নিশ্চয়ই আমি ওই একটা ফিতে দিয়ে মেপে দেখাতে পারবো না, বা একটা স্কেল দিয়ে মেপে দেখাতে পারবো না যে এতটা পিছিয়ে আছে, এতটা এগিয়ে আছে। আমরা এখানে যেটা দিয়ে পরিমাপ করব সেটা হচ্ছে এই ফেজ অ্যাঙ্গেল, যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে পিছিয়ে আছে। দেখো এ এখন 3π/2, এ π/2, তার মানে এটা কতটা পিছিয়ে আছে, এটা প্রায় পাই পিছিয়ে আছে। তো এই জন্য আমরা এই ফেজ টার্মটা এনেছি। ফেজ টার্মটা হচ্ছে, যদি আমি এটাকে একটা সংজ্ঞা হিসেবে বলতে চাই তাহলে বলতে পারি ফেজ অফ অ্যান অল্টারনেটিং কোয়ান্টিটি ইজ দ্য ফ্র্যাকশন অফ দ্য টাইম পিরিয়ড, মানে ওই টি। তাহলে এই টাইম পিরিয়ড মানে যেটাকে আমরা বলছিলাম যে 1/t দিয়ে যে টাইম পিরিয়ডটাকে আমরা বলছিলাম, সেই টি হচ্ছে আমার টাইম পিরিয়ড। অর সাইকেল, কারণ এখানেতে হচ্ছে আমাদের এই একটা সাইকেল কমপ্লিট করা হচ্ছে, over which the alternating quantity has passed from the reference origin point। অর্থাৎ এটা আমি বললাম বা এটার বইতেও লেখা তোমরা পাবে, এটা একটা ওয়েভ ফর্মের ক্ষেত্রে বোঝানো হচ্ছে। ধরো আমি যদি এই পয়েন্টটায় এখন দেখি, বাকি পয়েন্টগুলো আগে আগে চলে গেছে, যেহেতু আমি রেফারেন্স টাইমে দেখছি, আমি ধরো t2 টাইমে আমি তাকিয়ে দেখলাম এ কোথায় আছে, π/2 পজিশনে আছে। তাহলে এটা আমি একটা ফেজ অ্যাঙ্গেল পেলাম π/2। আবার ধরো আমি টি টাইমে দেখলাম কোথায় আছে, এটা 2π-তে রয়েছে। ওকে, তার মানে পরিষ্কার বোঝা যাচ্ছে যেটা, সেটা হচ্ছে যে এই পরিমাপটা, অর্থাৎ এই যে এই অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল, দিস ইজ নাথিং বাট দ্য ফেজ হোয়াট উই আর ডিফাইনিং হিয়ার। সো whenever you will see যে একটা ওয়েভ ফর্ম আছে আর সেটার কোনো একটা টাইমে, কোনো একটা নির্দিষ্ট টাইমে ইউ নিড টু ক্লাসিফাই হোয়াট ইটস পজিশন, ইউ হ্যাভ টু ফলো ইটস ফেজ অ্যাঙ্গেল। তাহলে ফেজ অ্যাঙ্গেলের কনসেপ্টটা আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হলো। আরেকবার আমি বলে দিই, এর যেটা ডেফিনেশান তোমরা লিখে নিতে পারো, এটা বইতেও পেয়ে যাবে। দ্য ফেজ অফ অ্যান অল্টারনেটিং কোয়ান্টিটি ব্র্যাকেটে কারেন্ট অর ভোল্টেজ, এটা কারেন্টেরও ওয়েভ ফর্ম হতে পারে, ভোল্টেজেরও ওয়েভ ফর্ম হতে পারে। কারণ দেখো আমি আগেই তোমাদেরকে পড়ানোর সময় দেখিয়েছি যে ভি ইজিক্যাল টু I/R। তার মানে দেখো আর যদি কনস্ট্যান্ট হয় তাহলে ভি এর সঙ্গে সঙ্গে কিন্তু আইও চেঞ্জ হবে। তাহলে ভি এর জন্য যদি একটা ওয়েভ ফর্ম ক্রিয়েট হতে পারে, কারণ আমি বলেছি এসি একটা অল্টারনেটিং কোয়ান্টিটি, এসি অল্টারনেটিং কোয়ান্টিটি হওয়ার কারণে বারবার সেটা চেঞ্জ হচ্ছে, এরকমভাবে চেঞ্জ হচ্ছে। একবার জিরো হচ্ছে, জিরো থেকে একবার ম্যাক্সিমাম পজিশানে যাচ্ছে, ম্যাক্সিমাম পজিশান থেকে আবার জিরো হচ্ছে, আবার তারপরে তার পোলারিটিটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, নিয়ে সে আবার একটা নেগেটিভ ম্যাক্সিমামে আসছে, আবার সেখান থেকে জিরোতে আসছে। তো এই যে এই টোটাল পয়েন্টটা ঘুরছে একটা এসি ওয়েভ ফর্ম, এটা কিসের ওয়েভ ফর্ম? এটা বেসিক্যালি ভোল্টেজের। তো এই যে ভোল্টেজ, ইনডিউসড ভোল্টেজ যেটা ইএমএফ, কারণ একটা অল্টারনেটারের মধ্যে যখন কারেন্টটা জেনারেট হচ্ছে, একটা ইএমএফটা যখন ইনডিউসড হচ্ছে, তখন বেসিক্যালি ইএমএফ নিয়ে আমরা কাজ করছি। তার মানে এসি ওয়েভ ফর্মে এই যে ইএমএফটা ফ্ল্যাকচুয়েট করছে with respect to time, that means if the resistance connected or the load connected to the alternator, if that is constant, then the resulting current will also vary just like this one. হ্যাঁ, অ্যামাউন্টটা হয়তো আলাদা হবে, কারণ দেখো খুব সিম্পল ব্যাপার, কোনো একটা জায়গাতে যদি ভোল্টেজ হয় 200 আর রেজিস্ট্যান্সের ভ্যালু যদি হয় 100, তাহলে কারেন্টের ভ্যালু কত হবে? কারেন্টের ভ্যালু হবে 2 অ্যাম্পিয়ার। সিম্পল থিং। নাও এই 2 অ্যাম্পিয়ারটা, এটা হতে পারে যে এই 200 থেকে অনেকটাই কম, বাট এই 100টা যদি আমার কনস্ট্যান্ট থাকে তাহলে এই 200টা কখনো 0 হচ্ছে, কখনো 50 হচ্ছে, কখনো 100 হচ্ছে, আবার কখনো 200 হচ্ছে, আবার কখনো মাইনাসে যাচ্ছে। তাহলে
এটা যদি আমার কনস্ট্যান্ট থাকে তাহলে এর রেসপেক্টে কারেন্টটাও নিশ্চয়ই চেঞ্জ হবে, কারেন্টও কোনো সময় জিরো হয়ে যাচ্ছে, কারণ যেহেতু ভোল্টেজ জিরো। এটা যদি 50 হয় তাহলে কি হবে, এটাও নিশ্চয়ই চেঞ্জ হয়ে যাবে, এটা তাহলে 0.5 হয়ে যাবে। আবার এটা যদি হয় তাহলে এটা 1 হবে, আবার এটা হলে আবার 2 হবে। তার মানে দেখো কারেন্টের ভ্যালুটাও কিন্তু সেই সঙ্গে সঙ্গে চেঞ্জ হচ্ছে, এবং দ্যাট উইল অলসো জেনারেট আ কাইন্ড অফ ওয়েভ ফর্ম, কারেন্টের ওয়েভ ফর্ম। ভোল্টেজের ওয়েভ ফর্মটা যদি এইরকম হয়, কারেন্টের ওয়েভ ফর্মটা হয়তো এইরকম হবে, বাট ইট উইল জেনারেট অ্যান ওয়েভ ফর্ম জাস্ট প্রপোর্শনাল টু দ্য ভোল্টেজ ওয়েভ ফর্ম। তাহলে আমাদের সংজ্ঞাটায় যে পার্টটা আমরা বলছিলাম, দ্য ফেজ অফ অ্যান অল্টারনেটিং কোয়ান্টিটি কারেন্ট অর ভোল্টেজ is the fraction of the time period or cycle over which the alternating quantity has passed from the reference origin point। এই যে অরিজিন পয়েন্ট, এটাই আমাদের রেফারেন্স, কারণ এটা আমরা 0 পয়েন্ট ধরছি, 0 পয়েন্ট ইজ অলওয়েজ দ্য রেফারেন্স। তো 0 পয়েন্ট থেকে কতটা এগিয়েছে এটা বোঝার জন্য আমরা যে টাইম পিরিয়ডের যে ভাগটাকে বা সাইকেলের যে অ্যাঙ্গেলটাকে ব্যবহার করি, দ্যাট ইজ কল্ড দ্য ফেজ। The phase of the alternating quantity is expressed in terms of angle bracket radian or time period। এটা আমি আগেই বলে দিয়েছি যে এই ফেজটাকে আমরা কি দিয়ে ডিক্লেয়ার করি, আমরা এই ফেজটাকে কিন্তু অ্যাঙ্গেল দিয়ে ডিক্লেয়ার করি। কার অ্যাঙ্গেল, এই যে এইটা কীরকমভাবে ঘুরলে এই পজিশানটা আসবে সেই অ্যাঙ্গেল। এটা কিন্তু আগে আমি একটা ভিডিওতে বুঝিয়েছি, তোমরা যদি এটা ভুলে গিয়ে থাকো তাহলে আরেকবার এটাকে দেখে নাও। ওকে, নেক্সট যে পার্টটা আমরা দেখব সেটা হচ্ছে যে ফেজ ডিফারেন্স। ফেজ ডিফারেন্স কথাটা আমি অলরেডি একবার বলে দিলাম, এখানেতে আরও একবার বলে দিচ্ছি। নাও কখনো কখনো আমাদের এরকম দুটো তিনটে ওয়েব ফর্ম নিয়ে কাজ করতে হয়, অথবা ধরো একই ধরনের ওয়েব ফর্ম কোনো একটা কারণে পিছিয়ে গেছে বা এগিয়ে গেছে, সেগুলোর মধ্যে যে দূরত্ব সেটা আমাকে মাপতে হয়। এরকম বিভিন্ন জায়গাতে আমাদের ফেজের এই ডিস্টেন্সটা কিন্তু আমাদের কাজে লাগে। এই ফেজ ডিফারেন্স কথাটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট ইন কেস অফ এসি ইলেকট্রিসিটি, বিকজ ইন মোস্ট অফ দ্য কেসেস ইউ উইল ফেস দ্যাট দ্য ইলেকট্রিসিটি হুইচ উই আর ইউজিং ইজ নট আ সিঙ্গেল ফেজ বাট আ 3 ফেজ ইলেকট্রিসিটি। নাও 3 ফেজ কথাটার মানেটাই দেখো, 3 ফেজ কথাটার মানেটা কি, যদি এমন একটা লাইন থাকে যেখানে সবকটা একই সঙ্গে যাচ্ছে, তাহলে তার তিনটের মধ্যে আর ডিফারেন্স কোথায়, কোনো ডিফারেন্স নেই, তাহলে একটাই আমরা ইউজ করতে পারি। কিন্তু যখনই আমরা 3 ফেজ ইলেকট্রিসিটি শুনছি, তার মানে হচ্ছে তাদের মধ্যে কোনো একটা ফেজ ডিফারেন্স আছে। যারা ইন্ডাস্ট্রিয়াল কানেকশান দেখেছো তারা দেখবে জেনারেলি 3টে তার ইউজ করা হয়, RYB, রেড ইয়েলো ব্লু, 3 রঙের 3টে তার ঢুকছে। এই 3টে তার হচ্ছে 3টে ফেজের, রেড ফেজ, ইয়েলো ফেজ, ব্লু ফেজ। ইন কেস অফ একটা তোমার যদি ডোমেস্টিক জায়গা দেখো, একটা যদি পাড়া দেখো, তাহলে সেক্ষেত্রেও কিন্তু তোমরা দেখতে পাবে যে এই যে তোমাদের বাড়িতে বাড়িতে যে লাইনগুলো দেওয়া হয়, যেগুলো জেনারেলি সিঙ্গেল ফেজ লাইন, এই সিঙ্গেল ফেজ লাইন কিন্তু দেওয়া হচ্ছে পাড়ার ওভারহেড থেকে, অর্থাৎ পাশ দিয়ে তোমার যে ওভারহেড তারগুলো চলে যাচ্ছে সেখান থেকে দেওয়া হচ্ছে। সেখানেও কিন্তু দেখবে একটা পোলেতে এরকম যদি একটা পোল দেখো, এই পোলের ক্ষেত্রে কিন্তু দেখবে একটা, দুটো, তিনটে তার এরকমভাবে যাচ্ছে, আর ওপর দিয়ে আর একটা সরু তার যাচ্ছে। এই সরু তারটা হচ্ছে নিউট্রাল, অর্থাৎ যার কোনো ভ্যালু নেই। এই জিরোটার সমান, এই লাইনটার সমান, অর্থাৎ এটা জিরো, এর কোনো ভ্যালু নেই। এর রেসপেক্টেই বাকিগুলোকে আমরা মাপবো, যে কতটা বেশি বা কতটা পজিটিভ বা কতটা নেগেটিভ, এর রেসপেক্টে আমরা মাপবো। এটা নিউট্রাল, যেহেতু এর কোনো পজিটিভ বা নেগেটিভ কোনো গুণই নেই, জিরোকে তো পজিটিভও বলা যায় না, নেগেটিভও বলা যায় না, সেই জন্য এটাকে নিউট্রাল বলা হয়। তো এই নিউট্রালটা থাকে সবচেয়ে ওপরে। এছাড়া দেখবে 3টে তার থাকে, এই 3টে তার কিন্তু আর, ওয়াই আর বি, 3টে ফেজকে সিগনিফাই করছে। এবার এই 3টে ফেজের যদি ওয়েব ফর্ম আমরা বিবেচনা করে দেখি, তাহলে আমরা যদি রিয়েল টাইমে এই ওয়েব ফর্মগুলো দেখি, তাহলে এই ওয়েব ফর্মগুলো কিন্তু এই রকম দেখতে। একটা, দুটো, তিনটে। তো বেসিক্যালি দেখো এখানে তো আমরা 3টে ওয়েব ফর্ম দেখতে পাচ্ছি। বেসিক্যালি এটা যেন এখান থেকে শুরু হয়েছে এরকম নয়, এটা অ্যাকচুয়ালি চলতে থাকছে। আমরা জাস্ট এই রেফারেন্স থেকে এটাকে নিয়েছি, এই 0 পয়েন্ট থেকে এটাকে নিয়েছি। এটা কিন্তু চলতে থাকছে, অনন্ত জায়গা দিয়ে চলতে থাকছে। এটা ওইদিকে এরকমভাবে উঠে উঠে গেছে, এরকমভাবে চলতে থাকছে এটা। তো এইটা বেসিক্যালি একটা
থ্রি ফেজ ওয়েভ ফর্ম। তো এই থ্রি ফেজ ওয়েভ ফর্মের মধ্যে দেখো এই যে এ এখন যদি আমি টি টাইম দেখি, অর্থাৎ এই টাইমটাকে যদি জিরো টাইমে যদি আমি দেখি, জিরো টাইমে এ কিন্তু জিরোতে আছে, অর্থাৎ কত রেডিয়ান আমরা বলবো, এটা জিরো বা 2π দুটোই বলতে পারি, কারণ এই পয়েন্টটা দেখো, এই পয়েন্টটা 2πও বলতে পারি, বা এখান থেকে আবার শুরু হচ্ছে যদি এটাকে জিরোও বলতে পারি, হোয়াট এভার, এটাকে আমি জিরো ধরে নিলাম। এ কিন্তু কোথায় রয়েছে ভালো করে লক্ষ্য করে দেখো, এ যে পজিশানটায় রয়েছে সেই পজিশানটা কিন্তু জিরো নয়, এও যে পজিশানটায় রয়েছে সেটাও কিন্তু জিরো নয়, এবং দুজনেই দেখো নেগেটিভ ডিরেকশানে রয়েছে, কেউ পজিটিভ ডিরেকশানে নেই এদের মধ্যে। আচ্ছা, এ সম্ভবত এখান থেকে বেঁকে এদিকে টার্ন নেবে, অর্থাৎ পজিটিভের দিকে আসছে, বা এখান থেকে হয়তো এরকম জায়গা থেকে কোথাও একটা শুরু হয়েছে, হোয়াট এভার। আমরা যদি এই পয়েন্টটাই বা দেখি, এই যে এই পয়েন্টটা দেখো, এই পয়েন্টে দুজনেই মোটামুটি একটা পজিশানে আছে, পিক পজিশান কোনোটাই নয়, এটা হচ্ছে পিক পজিশান, কেউই পিক পজিশানে নেই, কিন্তু এ কিন্তু জিরো আছে। তার মানে দেখা যাচ্ছে প্রত্যেকটার মধ্যে একটা ডিফারেন্স আছে। আমি যদি প্রত্যেকটার এই পয়েন্টগুলোর মধ্যে একটা ডিফারেন্স দেখি এরকমভাবে, যদি ধরো এইটাকে আলফা দিয়ে ডিনোট করি, এটাকে যদি বিটা দিয়ে ডিনোট করি, তাহলে আমরা যদি মেপে দেখি তাহলে এই প্রত্যেকের মধ্যে ডিফারেন্সটা ইজ পাই, সরি নট পাই, ইটস 120 ডিগ্রি। ওকে, এবার ঘটনা হচ্ছে যে এই যে এই ডিফারেন্সটা টু অর মোর অল্টারনেটিং কোয়ান্টিটিস যদি আমরা দেখি, তার ক্ষেত্রে যদি ফ্রিকোয়েন্সিটা সেম হয় তখনই কিন্তু আমরা এই ডিফারেন্সটা মাপতে পারবো। অর্থাৎ যদি একটা ওয়েভ ফর্ম থাকে, যে ওয়েভ ফর্মটা কিনা এইরকম, আর একটা ওয়েভ ফর্ম এর সঙ্গেই রয়েছে ধরো সেটা হচ্ছে এই রকম, তাহলে কিন্তু আমরা এই দুটোর মধ্যে ফেজ ডিফারেন্স মাপতে পারবো না, কারণ এর ফ্রিকোয়েন্সি আর এর ফ্রিকোয়েন্সি কিন্তু সমান নয়। কিন্তু দেখো, এটা তোমরা দেখলেই বুঝতে পারছো যে তিনটে ওয়েভ ফর্মই সেম, শুধু একটা একটু এগিয়ে রয়েছে, একটা একটু পিছিয়ে রয়েছে। অর্থাৎ তার মানে প্রথম শর্তটা হচ্ছে, যদি আমাকে ফেজ ডিফারেন্স নির্ণয় করতে হয়, তাহলে দুটো ওয়েভ ফর্ম সম্পূর্ণ সমান ফ্রিকোয়েন্সির হতে হবে। এবার কিন্তু কি আছে তাদের মধ্যে, ডিফারেন্ট ম্যাক্সিমাম আর জিরো পয়েন্ট। এটা যদি ম্যাক্সিমাম পয়েন্ট, বুঝতেই পারছো যে এইখানেও ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছচ্ছে, এদিকেও নেগেটিভ ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছচ্ছে। তিনটের ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছানোর টাইমটা কিন্তু আলাদা। যদি আমি ধরো এই পুরোটাকে টি দিয়ে ডিনোট করি, T1, T2, T3, T4, T5, T6, T7 এরকমভাবে যদি ডিনোট করি, দেখো এ কিন্তু T4-এতে ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছে যাচ্ছে নেগেটিভে, এ কিন্তু T5-এর নেগেটিভ ম্যাক্সিমামে পৌঁছচ্ছে, এবং এ কিন্তু T6-এ গিয়ে নেগেটিভ ম্যাক্সিমামে পৌঁছচ্ছে। অর্থাৎ নেগেটিভ ম্যাক্সিমাম বা পজিটিভ ম্যাক্সিমাম অথবা জিরো, হোয়াট এভার পজিশন উই কনসিডার, এনি পজিশন উই কনসিডার, ঠিক আছে, সেটা যদি প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স থাকে, তাহলে আমরা বলবো যে তাদের মধ্যে ফেজ ডিফারেন্স বর্তমান। ওকে, তাহলে এই অবধি তোমরা নিশ্চয়ই ক্লিয়ার বুঝলে। এরপরে যেটা আমরা মানে বলবো আর কি, সেটা হচ্ছে হাউ উই অ্যাকচুয়ালি প্লট দিস। দ্য অল্টারনেটিং কোয়ান্টিটি হুইচ রিচেস জিরো পয়েন্ট অর ম্যাক্সিমাম পয়েন্ট আর্লিয়ার উইথ রেসপেক্ট টু দ্য আদার অল্টারনেটিং কোয়ান্টিটি ইজ টার্মড অ্যাজ লিডিং। এটা তোমাদের বইতে লেখা পাবে, যেটা আমি অলরেডি এখানে বলে দিয়েছি। অর্থাৎ যদি ম্যাক্সিমাম বা জিরো পজিশনের রেসপেক্টে দেখি যে ওয়েভ ফর্মটা আগে জিরো পজিশনে পৌঁছবে বা আগে ম্যাক্সিমাম হবে, সেই ওয়েভ ফর্মটাকে কিন্তু বলা হচ্ছে লিডিং ওয়েভ ফর্ম, আর যেটা পরে আসবে সেটাকে আমরা বলবো ল্যাগিং ওয়েভ ফর্ম। তো দেখো এইখানেতে এই যে তিনটে আছে, এটা E-A নাম দিলাম, এটা E-B নাম দিলাম, এটা E-C নাম দিলাম। তোমরা এটাকে এইরকমভাবেও ভাবতে পারো, E-R, E-Y, E-B, মানে R-Y-B। আচ্ছা, এটা মানে আর কি সুবিধার জন্য আমি বললাম আর কি, এইগুলোর থেকে এটাই বরঞ্চ বেটার হবে, কারণ এটা প্র্যাকটিক্যাল। E-R, E-Y, E-B, ঠিক আছে। একটা আমি বলেছি R-Y-B তিনটে ফেজ, তোমাদের এইরকমভাবে শেখাটাই বেটার। তাহলে এই যে এই E-R, E-Y, E-B এগুলো তিনটে ভেক্টর। তার কারণ হচ্ছে এই যে চেঞ্জ হয়ে হয়ে যাচ্ছে। ভেক্টর আমরা কি জানি, যার ডিরেকশান থাকে এবং তার মোশন থাকছে, তাহলে সেটাকে আমরা ভেক্টর বলবো। মানে ডিস্টেন্সও একটা আছে প্লাস ডিরেকশানও আছে, তাহলে সেটাকে আমরা ভেক্টর বলবো।
তাহলে এখানে এই তিনটে জিনিসকে আমরা ভেক্টর বলতেই পারি। তার কারণ হচ্ছে দেখো এদের যেমন ডিরেকশান আছে, পজিটিভ নেগেটিভ ডিরেকশান আছে, বা এদিকে ধরো ফরওয়ার্ড এবং এদিকে তোমার যদি উল্টোটা ধরি তাহলে এটা সবসময় টাইমের রেসপেক্টে পজিটিভ টাইমের দিকে যাচ্ছে, 0+ দিকে যাচ্ছে, এবং এদের একটা ডিরেকশান রয়েছে নেগেটিভ বা পজিটিভ, এবং এদের একটা কোয়ান্টিটি আছে, ভ্যারিইং কোয়ান্টিটি অবশ্যই, তো সেই কোয়ান্টিটি আছে ভ্যালুটা। তাহলে তিনটে ভেক্টর আছে। এই তিনটে ভেক্টর যদি আমরা দেখি তাহলে এর মধ্যে যদি প্রথম ভেক্টরটা মানে কে যদি আমরা রেফারেন্স পয়েন্ট হিসেবে নিই, রেফারেন্স ভেক্টর হিসেবে নিই, তাহলে এদের বাকিগুলোর ভোল্টেজকে আমরা এইরকমভাবে লিখতে পারি। কীরকমভাবে লিখতে পারি দেখো, ইকুয়াল টু, আমি আগে পড়িয়েছি, EM সাইন ওমেগা টি। এটা কেন হয় অলরেডি আগে পড়িয়েছি, তাও আমি আরেকবার জাস্ট বলে দিচ্ছি। দেখো এইটা বেসিক্যালি ওমেগা টি যদি আমি ধরি, এটা কোত্থেকে আসছে, এটা দেখো এই যেটা, ও সরি এখানে তোমরা দেখতে পাচ্ছ না মনে হয়, আমি এই পাশটায় করে দিই তাহলে বেটার হবে, এইখানে দেখাই। দেখো এই যে এই জায়গাটা, এটাকে যদি আমি, এই ভেক্টরটাকে যদি আমি ধরি, তাহলে বাকি ভেক্টরগুলো কি আছে, বাকি ভেক্টরগুলো দেখো, এটা আলফা অ্যাঙ্গেল এগিয়ে রয়েছে, এটা বিটা অ্যাঙ্গেল এগিয়ে রয়েছে। বুঝতেই পারছো যে A0 পয়েন্টটা আগে পৌঁছে গেছে, A0 পয়েন্টটা তারও আগে পৌঁছে গেছে। তাহলে এটা ধরো EY, আর এইটা হচ্ছে ধরো EB, RYB, তিনটে ফেজ। তাহলে দেখো এইখানে অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি হচ্ছে, আচ্ছা এইখানে দেখো এইটার যেটা রেজাল্টেন্ট আমরা পাবো সেটা হচ্ছে ওমেগা টি, বিকজ ইউ নো হোয়াট ইজ ওমেগা। তো এটা আমি আগে কিন্তু বুঝিয়েছি, এটা নতুন করে এখানে বোঝাচ্ছি না, তোমরা কিন্তু পুরনো ভিডিওটা যদি এই জাস্ট আগের ভিডিওটাই দেখে নাও, সেখানেই কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে হোয়াই ইট ইজ কল্ড ওমেগা টি, হোয়াট ইজ ওমেগা অ্যান্ড টিটা তো তোমরা জানোই। আচ্ছা ER ইজ ইকাল টু তাহলে কি EM সাইন ওমেগা টি, তাহলে EY ইজ ইকাল টু কী হবে, EY হবে হচ্ছে EM সাইন, এটা কত অ্যাঙ্গেল, এটা যদি ওমেগা টি হয়, এই যে এইটার যে অ্যাঙ্গেলটা এটা যদি ওমেগা টি হয়, তাহলে এর অ্যাঙ্গেলটা কত, ওয়েল এটার অ্যাঙ্গেল হচ্ছে ওমেগা টি প্লাস কত আলফা, তাহলে এর অ্যাঙ্গেলটা হচ্ছে EM সাইন ওমেগা টি প্লাস আলফা। EB মানে RYB ফেজের বি ফেজ যেটা, সেটা কি হবে বলো তো, EM সাইন ওমেগা টি প্লাস কি বিটা, বিটা কিন্তু হবে না, দেখো এইখান থেকে বিটা, তার মানে এইখান থেকে এই ডিস্টেন্সটা কত, আলফা প্লাস বিটা, তাহলে এখানে আলফা প্লাস বিটা দুটোই আমাকে লাগাতে হবে। ওকে, এই অবধি ক্লিয়ার আশা করি। তাহলে এটা বোঝা গেল যে EA ভোল্টেজ ভেক্টরটা যেহেতু রেফারেন্স ভেক্টর, মানে তোমার এখানেতে যেটা ER ভেক্টর যেটা, সেই ER ভেক্টরটা কী হচ্ছে এখানেতে রেফারেন্স ভেক্টর, তাহলে EY আর EB এই দুটো ভোল্টেজ ভেক্টর কি হচ্ছে, এরা কিন্তু লিড করছে, এবং কত কত অ্যাঙ্গেলে লিড করছে, একটা আলফা একটা বিটা। এবার তুমি বলতে পারো কেন, এ তো অনেক পরে গিয়ে পৌঁছচ্ছে। দেখো এ যখন এই পয়েন্টটা রিচ করছে, তার মানে এর এই পয়েন্টটা দেখো, এর ম্যাক্স পয়েন্টটা দেখো, ম্যাক্স পয়েন্টটা পরে আসছে, তার মানে কি এটা লিড করছে না ল্যাগ করছে। দেখো এক্ষেত্রে অরিজিনালি এর ম্যাক্স পয়েন্ট কিন্তু এখানে অলরেডি চলে এসছে একবার, তখনও কিন্তু এর ম্যাক্স পয়েন্টটা আসেনি। আবার দেখো এরও ম্যাক্স পয়েন্ট কিন্তু এইখানে একবার চলে এসছে, তখনও কিন্তু এর ম্যাক্স পয়েন্টটা আসেনি। তার মানে এটাকে যদি আমি এক্সটেন্ড করি, তাহলে এদিকে আমি দেখব এর ম্যাক্স পয়েন্ট কিন্তু আগে রিচ হয়েছে, তার অনেক পরে গিয়ে এর ম্যাক্স পয়েন্ট রিচ হচ্ছে। সেম থিং হ্যাপেন্স ফর দিস। কিন্তু
আমি এই ডিরেকশনটা দেখব, কে কাকে লিড করছে, কে কাকে ল্যাগ করছে। এইটার রেসপেক্টে দেখলে আমার মনে হচ্ছে যেন এইটা স্টার্টিং পয়েন্ট। বাট আমি যদি এইটা দেখি, এটা দেখলে কিন্তু আমি বুঝতে পারবো যে কে লিডিং আর কে ল্যাগিং। ওকে, ব্যাপারটা আশা করি ক্লিয়ার হলো। তো এই ক্লাসটা এই অবধি থাক, এরপরে আমি আরেকটা ক্লাস করাবো। সেই ক্লাসে আমি এই যে এই জিনিসটা মানে এই ফেজ অ্যাঙ্গেল, এটা ম্যাক্সিমাম ইউজ কোথায় হচ্ছে সেটা কিন্তু আমি ক্ল্যারিফাই করব। ওকে।